আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন্নার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। 19 আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, খুলছে পর্যটন কেন্দ্র। পরিস্থিতির অবনতি হলে আবার বিধিনিষেধ, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গণটিকার শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল, নানা অব্যবস্থাপনা। চলতি মাসে 1 কোটি টিকা দেশে আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 215 জনের মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ কমলেও আইসিইউ সংকট। লকডাউন শিথিলে সংক্রমণ বাড়বে, আশঙ্কা বিশেষজ্ঞদের। $600 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি হ্যাক, ডিজিটাল মুদ্রার ইতিহাসে সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনা এটি, জানিয়েছে পলি নেটওয়ার্ক। সুচিলের শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। আগামী 19 আগস্ট থেকে পুরো মাত্রায় চলবে সব ধরনের গণপরিবহন। সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, 19 আগস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সব প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া পর্যটন কেন্দ্রে রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার 50% ব্যবহার করে চালু করতে পারবে। পরে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে আবার বিধিনিষেধ জারি করা হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। কঠোর বিধিনিষেধ শিথিল করার সময় অর্ধেক গণপরিবহন চলবে, বিনোদন ও পর্যটন কেন্দ্র বন্ধ সহ কয়েকটি বিষয়ে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করলেও 3 দিনের ব্যবধানে আবারও প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্যবিধি মেনে 19 আগস্ট থেকে চলতে পারবে সকল গণপরিবহন। শর্ত সাপেক্ষে খোলা থাকবে পর্যটন ও বিনোদন কেন্দ্র। যে অর্ধেক সংখ্যক পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে 11 তারিখ থেকে, সেইটি আমরা 19 তারিখ থেকে পুরোপুরি চালু হবে এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী আপনার সেটি চলবে এবং সেখানে আপনার পুরো আসন সেখানে যাত্রী থাকবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে। স্বাস্থ্যবিধির উপর জোর দিয়ে অমান্যকারীদের আইনের আওতায় আনার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জীবন জীবিকাকে সমন্বয় করে আমাদেরকে এগোতে হবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে আমরা যদি শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, তাহলে কিন্তু এই সংক্রমণকে আমরা এড়িয়ে চলতে পারবো। তো অপ্রয়োজনে যাতে করে কেউ অসতর্কতার সাথে বাইরে না আসে, অবশ্যই মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনটেন করে তারা তাদের কাজগুলো সকলে করবে, সেটি আমরা প্রত্যাশা করি। দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো দেশই আপনার এক নাগারে বেশি দিন লকডাউন দিতে পারবে না। আমাদের অর্থনীতির কথা চিন্তা করতে হবে, মানুষগুলোর কথা চিন্তা করতে হবে, জীবন জীবিকার কথা চিন্তা করতে হবে। এখন আমরা চাই যে সকলেই সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই অর্থনৈতিক অবস্থা চালু রেখে যাতে সব কিছু আমরা করতে পারি। সেই বিষয়টা যত দ্রুত আমরা অভ্যস্ত হতে পারবো, ততই আমাদের সকলের জন্য মঙ্গল। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। বিকেলে সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি। আমরা পরীক্ষা এসএসসি আশা করছি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের গোড়ার দিকে আমরা পরীক্ষা নিতে পারবো। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। অনুকূল পরিস্থিতির সৃষ্টি তখনও না হয়, যেটা আমরা মনে করছি হবে, তার কারণ আমাদের অভিজ্ঞতা বলে গত বছরও সেই সময়টাতে সংক্রমণের হার অনেক কম ছিল। আর এখন তো টিকা দেওয়াও হচ্ছে যেহেতু, কাজে আশা করি সেই সময় আমরা নিতে পারবো। আর কোনো কারণে যদি তখনও অনুকূল পরিস্থিতি না হয়, তাহলে তখন প্রয়োজনীয় যা ব্যবস্থা নিতে হবে তা আমরা নেব। গণটিকার শেষ দিনে রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ভোররাতে রাতে লাইনে দাঁড়িয়েও টিকা পায়নি অনেকে। বেশিরভাগ কেন্দ্রেই ছিল নানা অব্যবস্থাপনা, ছিল না স্বাস্থ্যবিধির বালাই। টিকার চেয়ে মানুষের ভিড় বেশি থাকায় প্রায় কেন্দ্রেই দেখা দেয় বিশৃঙ্খলা। রাকিব হাসানের রিপোর্ট। গণটিকার শেষ দিনে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে ছিল মানুষের ঢল। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় প্রত্যাশীদের। কোনো ভলান্টিয়ারের জন্য ওয়েট করতে বলছে,
অফিস থেকে আসছে। কিছুক্ষণ ওয়েট করছি, এখনো দেওয়া হয়নি। প্রচণ্ড গরম, রোদ্দুর, একটু খারাপ লাগতেই আছে। তারপরও কিছু করার নাই, দিতে হবে টিকা। 1 মিটার দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর কথা, কিন্তু আমরা সেটা কেউ আনতেছি না। এর আগেও একদিন এসেছি, এসে আপনার 1টা-1:30 পর্যন্ত দাঁড়ায় থাকছি, তারপরেও দিতে পারিনি, ফিরে গেছি। 1.5 ঘন্টা হয়ে এখানে দাঁড়িয়ে আছি, রোদ। এটা কি মানা যায়? আমরা সাফারান না ব্যাপারগুলোর। দীর্ঘ অপেক্ষার পরও টিকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা, অভিযোগ করেন অনিয়মের। আমরা যে লাইনে দাঁড়ায় লইছি 6টার থেকে, আমরা তো অন্য লাইনের মানুষ ঢুকাইতেছে, তারপর আমরা ঢুকাই না। কারো হাজব্যান্ড আছে, কারো ভাই আছে, কারো দাদা আছে, ওদেরকে পাস নিয়ে ঢুকাই সুই দিয়ে নিয়ে চলে যায়। মারামারি খাটাখাটি দেখেন না, পুলিশ আয়া ওই আসামি ধরে লয়ে জায়গা। যারা টিকা নিতে পেরেছেন তাদের চোখে মুখে স্বস্তির ছাপ। খুব একটা বিশৃঙ্খলা তো নেই, ভালোই আছে। আমাদের দিতেছে, আমাদের খুব খুশি। টিকা নিয়েছি বা আরেকটা টিকার যদি সময় পড়ে সেই টিকাটাও নিতে পারবো, তাই মন করে আমি একটা সেভে থাকবো। ভোগান্তি কমাতে প্রতিটি টিকা কেন্দ্রে সরবরাহ বাড়ানোর দাবি জানান প্রত্যাশী ও সংশ্লিষ্টরা। লাইনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটা যদি শর্ট করা যেত ভালো হতো। টিকাটা যদি একটু বাড়ায় দিত আগের থেকে, বুঝছেন তো অনেক ভালো হতো। মনে হয় সমস্যা অনেক 500-700 লোক জমা হয় না, সকাল থেকে 4টার থেকে শুরু করে। আমি আছি 6টার থেকে, আমি কোনো টিকা পাই না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। চলতি মাসেই আরও 1 কোটি করোনার টিকা দেশে আসবে। টিকার আসার পরই তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি একথা জানান। করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে মৃত্যু বাড়বে, সেই সাথে দেশের অর্থনীতিও ভেঙে পড়বে বলে মন্তব্য করেন জায়েদ মালিক। আরও জানাচ্ছেন জায়েদ আহমেদ বাবু। ডেঙ্গু ও করোনা আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি আরও ত্বরান্বিত করতে চিকিৎসক সমাজের সাথে সোসাইটি অফ মেডিসিন সংগঠনের মতবিনিময় সভা। এই বাংলাদেশের চ্যালেঞ্জ হলো যে ডেঙ্গু আর কোভিড একসাথে হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে নিজের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যে মশার উৎপত্তি স্থলগুলোকে আপনারা ধ্বংস করুন, কারণ ডেঙ্গু হয়ে যাওয়ার পরে চিকিৎসা দেওয়াটা সেটা একটা ব্যাপার, সেটাতে আমরা দিব, কিন্তু ডেঙ্গু যাতে না হয় সেই ব্যবস্থাটা আপনারা নিন। করোনার টিকা কার্যক্রম জোরদার করতে আরও টিকা সংগ্রহের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 সপ্তাহের মধ্যে প্রায় 54 লক্ষ ভ্যাকসিন আসবে, আমরা দিতে থাকব। এ মাসে আরও ভ্যাকসিন আসবে 50 লক্ষ আমরা আশা করি, সেটা আমাদেরকে জানানো হয়েছে। এ মাসে 1 কোটির উপরে ভ্যাকসিন চলে আসবে। কাজে আমাদের ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমরা ভ্যাকসিন দিতে থাকবে। সংক্রমণ কমানোর পাশাপাশি মৃত্যুর হারও কমানোর জন্য সবাইকে সতর্ক হওয়ার তাগিদ দেন জাহিদ মালিক। করোনা নিয়ন্ত্রণ না করলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি হবে। কাজেই করোনার নিয়ন্ত্রণ যদি না করতে পারি, তাহলে আমাদের অর্থনীতিতে বিরাট চাপ পড়বে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, আমাদের দারিদ্রতা বেড়ে যাবে, আমাদের কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যাবে, এর পাশাপাশি প্রোপাগান্ডাও বেড়ে যাবে। সেই জন্য আমাদেরকে ইনফেকশন কন্ট্রোল করাটা খুব জরুরি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 215 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 10,126 জন। করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন 237 জনের মৃত্যু এবং 10,420 জনের করোনা শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় 45,078 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 22.46%। আগের দিন এই হার ছিল 23.45%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 13,96,868 জন, আর মারা গেছে 23,613 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 65 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী হওয়ায় প্রভাব পড়েছে হাসপাতালে। রাজধানীর হাসপাতালে এখন ভর্তিচ্ছু রোগীর চাপ কিছুটা কম, তবে আইসিইউ সংকট আগের মতোই। টানা লকডাউনের সুফল আরও 1 সপ্তাহ থাকবে বলে জানান বিশেষজ্ঞরা। তবে লকডাউন শিথিল হওয়ায় আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন তারা। এসএমআরপি রিপোর্ট। করোনার তৃতীয় ঢেউ আসার পর দেশে একসময় শনাক্তের হার ওঠে 30-এর উপর। গত কয়েকদিন ধরে তা কিছুটা নিম্নমুখী। ফলে আইসিইউ সংকট থাকলেও রাজধানীর হাসপাতালে নতুন রোগীর চাপ কিছুটা কমে এসেছে। খালি হচ্ছে সাধারণ বেডও।
একটু কম এবং সিটও কিছু কিছু জায়গা ফাঁকা আছে। যারা বেশি ইমার্জেন্সি তারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, সমস্যা নাই। পজিটিভ আসছে আর কি, ঠিক আছে, এই জন্য হাসপাতালে নিয়ে আসা। পাবনা জেলা বাড়িতে তো আপনার ওখানে সমস্যা হওয়ার কারণে ওখানে কোনো পরিবর্তন না দেখায় এখানে নিয়ে আসা হয়েছে। কমলাপুরে ওখান থেকে পরিবর্তনে না আসার কারণে পরে এই হাসপাতালে নিয়ে আসছে। এখানে কিন্তু কাউকে উপরে ঢুকতে দিতেছে না, এরা যারা আছে সুন্দরভাবে করতেছে, ডিউটি পালন করতেছে, কোনো সমস্যা না। সংক্রমণের নিম্নমুখী অবস্থা আশাব্যঞ্জক বলে জানান বিশেষজ্ঞরা। গত 23শে জুলাই থেকে যে ধারাবাহিকভাবে বিধিনিষেধ ছিল, সেটার একটা ফল আমরা এখন দেখতে পাচ্ছি। প্রতিদিনের সংক্রমণের সংখ্যা একটু কম এবং শনাক্তের হারটা একটু কম, এবং আপনি হাসপাতালে দেখে এসছেন ঢাকা শহরে ঢাকার বাইরে থেকে রোগী আসাটা কমে গেছে, এটা ঠিক, একটা নিম্নমুখী অবস্থা। তবে লকডাউন শিথিল হওয়ায় আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন তিনি। কিন্তু এখনকার বিধিনিষেধ এর মধ্যে যদি আমরা খুবই সতর্কভাবে চলাফেরা না করি, আমরা যদি ভিড় সৃষ্টি করি, স্বাস্থ্যবিধি না মানি এবং প্রতিটি শনাক্ত রোগীকে যদি আমরা ব্যবস্থাপনায় না নিয়ে আসি, তাহলে কিন্তু সংক্রমণ 2 সপ্তাহ পরে আবার বেড়ে যাবে এবং 3 সপ্তাহ পরে মৃত্যুর সংখ্যাটা আবার বেড়ে যেতে পারে। করোনা থেকে রক্ষায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন ডাক্তার মুশতাক হোসেন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। $600 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছে হ্যাকাররা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 5,090,50,44,000 টাকা। ডিজিটাল মুদ্রার ইতিহাসে এটি সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোর একটি। পলি নেটওয়ার্ক জানিয়েছে হ্যাকাররা মোট 193 মিলিয়ন পাউন্ডের এথেরিয়াম হ্যাক করেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি। মোবাল্লিক করিমের রিপোর্ট। ডিজিটাল মুদ্রার ইতিহাসে সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনা সামনে এলো, যার পরিমাণ $600 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 5,090,50,44,000 টাকার সমান। বলা হচ্ছে এ যাবৎকালের ডিজিটাল মুদ্রার ইতিহাসে এটি সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোর একটি। এক বিবৃতিতে পলি নেটওয়ার্ক জানিয়েছে হ্যাকাররা মোট 193 মিলিয়ন পাউন্ডের এথেরিয়াম হ্যাক করেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সিগুলোর একটি। এরই মধ্যে পলি নেটওয়ার্ক এই অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে হ্যাকারদের। একটি মাধ্যম বলছে হ্যাকাররা এই আহ্বানের পরপরই মোট হ্যাকিং করা অর্থের 1% ফেরত পাঠিয়েছে। হ্যাকিং নিয়ে ডিজিটাল সিকিউরিটি ফার্ম EASETর সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জ্যাক মুরে বলছেন, বিশ্বের ক্রিপ্টোকারেন্সিগুলোর বড় একটি অংশ অরক্ষিত। হ্যাকারদের কাছে এভাবে অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো মানে হচ্ছে সরকার বা প্রতিষ্ঠানটির করার মতো আর কিছুই নেই। যদিও বা এভাবে ডাকাতিতে সাধারণত ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের অ্যাকাউন্টেই জমা থাকে। মুবাল্লিক করিম, মাই টিভি। বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে জনমানুষের আতঙ্কে আছে, অপরদিকে হঠকারী রাজনীতির কারণে তারা কর্মী সমর্থকদের আস্থা হারিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অন্তঃসার শূন্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না, কারণ জনগণ এসব কথা বলার চাতুর্য বিশ্বাস করে না। নিজেদের পায়ের তলায় মাটি আছে কিনা সেটা আগে দেখুন। আসলে বিএনপি রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। কর্মীদের আক্রোশের শিকার হবে মনে করে নেতারা মাঠে নামেন না। তারা একদিকে জনমানুষের আতঙ্কে আছে, অপরদিকে হঠকারী রাজনীতির কারণে নিজেদের কর্মী সমর্থকদের আস্থা হারিয়েছে নেতারা। করোনার টিকা প্রদানে সরকারের ব্যবস্থাপনায় নৈরাজ্য চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকোর 52তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে তার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি কথা বলেন। করোনা মোকাবিলার সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। মাহবুব শিকতের রিপোর্ট।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর 52তম জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে তার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতারা। দোয়া শেষে চলমান করোনা মহামারী নিয়ন্ত্রণ এবং টিকাদান কার্যক্রমে ব্যর্থতার অভিযোগ এনে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে টিকা সংগ্রহ করে এই করোনা মোকাবেলার জন্য টিকা প্রদানের ব্যাপারে রোডম্যাপ ঘোষণা করে জনগণের কল্যাণের জন্য কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। করোনা নিয়ন্ত্রণে কয়েক দফা লকডাউন দিলেও তা সফল না হওয়ার জন্য সরকারের কর্মপন্থাকেই দায়ী করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সেই নৈরাজ্য ধরাতে কোথায় জনজীবন বিপন্ন হয়েছে। এদিকে আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 2015 সালের 24 জানুয়ারি 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মুজিব শতবর্ষের অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া অসহায় দরিদ্রদের ঘর নির্মাণে অনিয়মের চিত্র মাইটিভিতে তুলে ধরার পর সরকারের পক্ষ থেকে করা হয় একাধিক তদন্ত কমিটি। আজ বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের 40টি নির্মিত ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এই ঘর নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সঠিক তদন্ত শেষ হয়েছে, কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনারা সচক্ষে দেখলেন যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং আরও ব্যবস্থা আমরা নেব, সেটি আমরা পর্যালোচনা করছি। কারণ আপনি জানেন যে কারিগরি এবং আমার ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টের একটি টিম করে দিয়েছিলাম, তাদের পরিপূর্ণ রিপোর্টটা আমরা পাবো আগামী কয়েকদিনের মধ্যে। পাওয়ার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে আমরা অবহিত করব। এবার গ্রাম বাংলার খবর। পদ্মার ভাঙনে দিশেহারা মানিকগঞ্জের চরাঞ্চলবাসী। ভাঙন অব্যাহত থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন বহু বসতভিটা, ফসলি জমি ও সরকারি স্থাপনা। ভাঙন রোধে সরকারের সহায়তা চেয়েছেন চরাঞ্চলবাসী। তা না হলে যেটুকু আছে সেটুকুও চলে যাবে পদ্মার পেটে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মানিকগঞ্জে কয়েক মাস ধরে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকায় নদীগর্ভে চলে গেছে কয়েকশো বিঘা ফসলি জমি ও বসতভিটা। বস্তা ফেলতে 4-5 দিন কাজ করতেছে, ওর মধ্যেই মানে বস্তা সহই একদিন ভেঙে যায়। দিনে দিনে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে পদ্মা। জমি জমা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন হরিরামপুরের বাসিন্দারা। না, আমার বয়সে আমি 8বার বাড়ি ভাঙছি। এখন সরকারে যদি ব্যবস্থা নেয় তাহলে গরিব মানুষ বাঁচবো, আমার মতো মানুষ, তাছাড়া বাঁচবো না। এখন যেটুকু অংশ রয়েছে সেটুকু রয়েছে ভাঙনের ঝুঁকিতে। তাই ভাঙন রোধে সরকারের সহযোগিতা কামনা চরাঞ্চলবাসীর। নদীতে জানিবার তো নিচে গিয়ে মনে করেন যে যেটুকু রাখার চেষ্টা করতেছি। বাগান আছিল 15 বিঘা বাগানও ভেঙে নিয়ে গেছে। এখন আর কি যা আছে তাই রাখতেছি, আর কি করুম। হাসপাতাল আছে, তারপরে ওই সরকারি আশ্রয়ণ প্রকল্প আছে, এগুলো অনেক কিছু এখনও ঝুঁকির মধ্যে আছে। এখনও যদি একটা বাদ দেওয়া হয় বা একটা ব্যবস্থা নেওয়া হয়, তাও যে কজন মানুষ আছে তারা থাকতে পারবো। একই অবস্থা হরিরামপুরের পদ্মাপাড়ের মানুষের। পদ্মার নদীগর্ভে বিলীন শেষ সম্বলটুকু। পরিবার পরিজন নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মাথার গোজার ঠাঁইয়ের জন্য। বাড়ি নদীর গর্ভে চলে গেছে। এখন যে সরকারি একটা রাস্তা আছে, সে রাস্তার মধ্যে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিছি, তাও আশঙ্কাজনক। পদ্মার হাত থেকে ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদীগর্ভে মানে চলে গেছে ভিটি এবং আরও যেগুলো ঝুঁকির মধ্যে আছে সেটারও একটা রিপোর্ট আমরা ইতিমধ্যে পাঠিয়েছি। আমরা আশা করি পানি উন্নয়ন বোর্ড পরবর্তী তাদের পরিদর্শনপূর্বক তাদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। চরাঞ্চল ও পদ্মাপাড়ের বাসীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আমি আমার ডিজি স্যারের সাথে কথা বলছি, মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলছি। আমরা হরিরামপুরে আমাদের বাহাদুরপুরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই জায়গায় আমরা কাজ শুরু করব এই আগামী 2 দিনের মধ্যে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতির আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে পুনাক সভানেত্রী জিশান মির্জা ও সাধারণ সম্পাদিকা মোসাম্মদ খাদিজাতুল কোবরা সহ অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ করেন। এ সময় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশকে সবুজতর করার জন্য সবার প্রতি আহ্বান জানান সবাই। ঢাকা শহরে একসময় যেই মনোরম কিছু জায়গা ছিল, শহরের কোমল বিকাশে কিন্তু কিছু জায়গায় কিন্তু সেই সবুজগুলো হারিয়ে গেছে। মনে পড়ে যে রামপুরা থেকে মৌচাকে কৃষ্ণচূড়া শাড়ি, সেনাবাহিনী হয়তো একসময় হাতিঝিল থেকে চলে যাবে, বাট দায়িত্বটা থেকে যাবে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ল অ্যান্ড অর্ডার এবং এটার নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সব কিছু কিন্তু আলটিমেটলি বর্তাবে সেই পুলিশ সদস্যদের উপরেই। যারা হাঁটতে আসবেন বা যারা শুনছেন বা দেখছেন, আমি সবার কাছে আন্তরিক প্রার্থনা জানাচ্ছি, আপনারা যে গাছগুলো লাগানো হচ্ছে বা আপনারা আপনাদের বাসার পাশে যদি কোনো গাছ দেখেন, দয়া করে গাছটাকে পরিচর্যা করেন, গাছটাকে বড় হয়ে উঠতে দেন। ইচ্ছেরা সব হাতের মুঠোয় স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা আলেশিয়া কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল প্রিভিলেজকে নতুন মাত্রায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রিভিলেজ কার্ড তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলেশিয়া হোল্ডিংস সাকিব আল হাসানের সাথে চুক্তি করে। সাকিব আল হাসানের সঙ্গে আলেশিয়া কার্ড লিমিটেড এর চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশিয়া কার্ড লিমিটেডের হেড অব কার্ড সোহরাব হোসেন, আলেশিয়া হোল্ডিংস লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার অ্যান্ড হেড অব কর্পোরেট লিগ্যাল অ্যাফেয়ার্স তামান্না মৌরিন। নিটোল মোটরস লিমিটেড টাটা গাড়ির সার্ভিস ও স্পেয়ার পার্টসের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নিটোল মোটরস করোনার প্রভাবে সৃষ্ট দুর্ভোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে এবং সহজ ও ঝামেলামুক্ত বিক্রয়োত্তর সেবা প্রদানে বদ্ধপরিকর। এই প্রচেষ্টায় অংশ হিসেবে এই অফারের আওতায় রয়েছে লেবার চার্জের ওপর 30% মূল্য ছাড়। এছাড়া নির্দিষ্ট পার্টস ও কেবিনের ওপর 50% এবং ব্রেক লাইনিং এর ওপর 13% পর্যন্ত ডিসকাউন্ট। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 19 আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, খুলছে পর্যটন কেন্দ্র। পরিস্থিতির অবনতি হলে আবার বিধিনিষেধ, বললেন জনপ্রশাসন প্রতিনিধি। গণটিকার শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল, নানা অব্যবস্থাপনা। চলতি মাসে 1 কোটি টিকা দেশে আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 215 জনের মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ কমলেও আইসিইউ সংকট। লকডাউন শিথিলে সংক্রমণ বাড়বে, আশঙ্কা বিশেষজ্ঞদের। $600 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি হ্যাক, ডিজিটাল মুদ্রার ইতিহাসে সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনা এটি, জানিয়েছে পলি নেটওয়ার্ক। আফগানিস্তানের গজনি শহর দখল করেছে তালেবানরা, এগুচ্ছে কাবুলের দিকে। দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর পদত্যাগ। ফিফা র্যাঙ্কিং প্রকাশ, 1 ও 2 নম্বরে বেলজিয়াম ও ব্রাজিল, ইতালি 5 ও আর্জেন্টিনা রয়েছে 6 নম্বরে। 4 ধাপ পিছিয়ে 188তম বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।